জামায়াত ইসলামের পরবর্তী আমির হওয়ার জন্য সকল যোগ্যতাই যেন অর্জন করে ফেলেছেন আল্লামা ওয়াকারুজ্জামান মুনাফেকি। আমার চোখে ওয়াকারুজ্জামান চরিত্র ক্রমই এক রাজনৈতিক চরিত্রের ইঙ্গিত দিচ্ছে, যেখানে সেনাবাহিনীর পোশাকের আড়ালে একটি নির্দিষ্ট আদর্শ ও রাজনৈতিক অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। মনে হচ্ছে মুনাফেক ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে শুধু মুসলমানই করাচ্ছে না, সে মনস্তাত্ত্বিকভাবে সেনাবাহিনীকে পাকিস্তানি বাহিনীতে রূপান্তরিত করছে। জলবাহী বাহিনী যেন ধীরে ধীরে আইএসআই এর ছায়া গ্রহণ করছে। তাছাড়া বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনীর কিছু অধ্যায় আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। এই বাহিনীর হাতেই সাবেক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান হত্যাকাণ্ড হয়। শুধু হত্যাকাণ্ডই নয়, বিভিন্ন সময়ে সামরিক শক্তির মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় হস্তক্ষেপ করা হয়। 1/11 থেকে 2024 সালের সবকিছু মিলিয়ে রাষ্ট্রীয় ক্ষমতার রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। আর সবকিছুর পরে হচ্ছে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেও এই সেনাবাহিনী তারা বেরাকে ফিরে যায়নি। আমার প্রশ্ন হচ্ছে, আসলে সরকার পরিচালনা করছে কে? সরকারকে আদতেই তারেক রহমান পরিচালনা করছেন, নাকি আড়ালে থেকে রাষ্ট্রীয় সকল ক্ষমতার সিদ্ধান্ত নিচ্ছে সেনাবাহিনী? এটাই কি গণতান্ত্রিক রাষ্ট্রের স্বাভাবিক চিত্র? যে বাহিনী জনগণের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য গড়ে উঠে, সে বাহিনী যদি ধীরে ধীরে রাজনৈতিক ক্ষমতার নিয়ামক হয়ে উঠে, তাহলে সেটি শুধু গণতন্ত্রের জন্য নয়, সেটি রাষ্ট্রের জন্য হুমকি। মীর জাফর যদি কোনো প্রতিষ্ঠানে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়ে, তখন আর সেই প্রতিষ্ঠান জনগণের রাস্তার জায়গা থাকে না, পরিণত হয় জনগণের প্রশ্নের মুখে। তবে ইতিহাসের বড় শিক্ষা হলো, কোনো শক্তি চিরস্থায়ী নয়। একসময় যাদের ক্ষমতা পরাজয় মনে হয়েছিল, তারাই ইতিহাসের পাতায় পরিণত হয়। কোনো একদিন হয়তো এই বাহিনী ও জনগণের প্রশ্নের মুখোমুখি হবে। হয়তো সময়ের সঙ্গে সঙ্গে তাদের রাজনৈতিক প্রভাব কমে আসবে। হয়তো একদিন জনগণই সিদ্ধান্ত নিবে রাষ্ট্রের কোন কোন প্রতিষ্ঠান প্রয়োজন। ক্ষমতা সাময়িক, কিন্তু জনগণের রায় ইতিহাসের সবচেয়ে বড় শক্তি।